আসসালামু আলাইকুম। উইকলি জিকে হাইলাইটসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সপ্তাহ ঘুরে আপনাদের সাথে আবার দেখা হয়ে গেল। আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আসিফুর রহমান এবং আজকে আমরা যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেখানে আমরা দেখতে পাচ্ছি 23 জুলাই 2025 থেকে 30 জুলাই 2025-এর মধ্যে কোন কোন আলোচ্য বিষয়গুলো আছে সেগুলোকে আমরা আজকের পর্বে তুলে ধরার চেষ্টা করব। সরাসরি আমরা আলোচনাতে যাব। আমরা প্রথমেই দেখব জাতীয় বিষয়াবলীর মধ্যে আসলে উল্লেখযোগ্য কোন কোন ঘটনাগুলো ঘটেছে। সো আজকের আলোচনায় আমরা এখানে দেখতে পাচ্ছি যে জুলাই জাতীয় সনদ 2025 এইটার খসড়া নিয়ে আলোচনা হচ্ছে। গত সপ্তাহ ধরে জুলাই জাতীয় সনদ নিয়ে পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের কথা হচ্ছে, কিন্তু এর মাঝখানে যেই ফ্যাক্টটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে এই যে জাতীয় ঐকমত্য কমিশন, এই ঐকমত্য কমিশন তারা এই জুলাই মাসের মধ্যেই এই জাতীয় যেই জুলাই সনদ রয়েছে সেই সনদটি তারা কিন্তু খসড়া করতে চায়। এবং এখন পর্যন্ত এই সনদে আমরা দেখেছি যতগুলো পার্টির সাথে আলাপ করা হয়েছে এর মধ্যে 12টি বিষয়ে তারা একমত হয়েছে, 12টি বিষয়ে ঐকমত্যতে পৌঁছানো গেছে এবং জুলাই সনদের অঙ্গীকার এখানে আমরা দেখতে পাচ্ছি 7টি। তো এর মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমরা একটু দেখি যে ঐকমত্যের মধ্যে এই যে প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ একজন মানুষ 10 বছর থাকতে পারবেন, 70 অনুচ্ছেদ যেটি রয়েছে সেখানে কিন্তু এক ধরনের পরিবর্তন আসার একটা আমরা দেখতে পাচ্ছি ঐকমত্য এখানে তৈরি হয়েছে। মানে সংবিধানে যে 70 অনুচ্ছেদ রয়েছে সেখানে এক ধরনের পরিবর্তনের ক্ষেত্রে ঐকমত্যে পৌঁছানো গেছে। কিন্তু যেই জায়গাটিতে আসলে ঐকমত্যে পৌঁছানো যায়নি সেটি হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন। আমরা জানি বাংলাদেশের যে সংসদ এটি কিন্তু আসলে এক কক্ষ বিশিষ্ট এবং এই জায়গাগুলোতে রাজনৈতিক দলগুলো কিন্তু একটা কমন গ্রাউন্ডে আসতে পারছে না, যেখানে যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আমাদের গঠন করা প্রয়োজন কি প্রয়োজন না। এবং সংরক্ষিত নারী আসনের ব্যাপারেও কিন্তু এক ধরনের ঐকমত্যে আসলে তারা পৌঁছাতে পারেনি। তারপরও বর্তমানে যে অবস্থাটা আছে সেই অবস্থাতে রেখেই জুলাই যে জাতীয় সনদ 2025 এইটার একটা খসড়া তৈরি করার প্ল্যান করা হচ্ছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে 7 সদস্য বিশিষ্ট ঐকমত্য কমিশন রয়েছে তার ছবি আমরা দেখতে পাচ্ছি এবং এটা সভাপতি হিসেবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু দায়িত্ব পালন করছেন। যদিও আমরা বিভিন্ন আলোচনায় এই ভদ্রলোককে দেখতে পাই, ওনার নাম হচ্ছে ডক্টর আলী রিয়াজ। উনি ইলিনয় স্টেট ইউনিভার্সিটির একজন প্রফেসর, যুক্তরাষ্ট্রের যেটি অবস্থিত সেই আইএসইউ বা ইলিনয় স্টেট ইউনিভার্সিটির প্রফেসর হিসেবে উনি কর্মরত ছিলেন। কিন্তু বর্তমান সময়ে উনি এই যে আমাদের যে ঐকমত্য কমিশন এটা সহসভাপতি হিসেবে কিন্তু দায়িত্ব পালন করছেন। যদিও সব জায়গায় আলোচনাগুলোতে তিনি আসলে সামনে আসছেন, সবার সাথে বসছেন। তিনি যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি প্রধান উপদেষ্টার দায়িত্বটি পালন করছেন, সেক্ষেত্রে ওনাকেই এই ঐকমত্য কমিশনের যে লিড সেটি নিতে হচ্ছে। সো এই জায়গায় কিন্তু আমরা কোনোভাবে যেন গুলিয়ে না ফেলি, ডক্টর আলী রিয়াজ উনি কিন্তু হচ্ছেন আমাদের এই ঐকমত্য কমিশনের সহসভাপতি। তো আমরা মোটামুটি এই জিনিসগুলো দেখার চেষ্টা করলাম গত সপ্তাহে, এটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। আপনাদের জন্য এই স্লাইড থেকে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই। 70 অনুচ্ছেদে পরিবর্তন আসবে এটা নিয়ে মোটামুটি সবগুলো যেই আমাদের রাজনৈতিক দল আছে তারা কিন্তু ঐকমত্য হয়েছে। আপনারা আমাকে একটু কমেন্ট সেকশনে বা এই নিচে এটা জানিয়ে দেবেন যে 70 অনুচ্ছেদে আমাদের সংবিধানের 70 অনুচ্ছেদে আসলে আছে কি, সেটা আমি আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করব। সরাসরি যদি আমরা পরের স্লাইডে চলে যাই, একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখেছি মালয়েশিয়ার যিনি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ওনার কন্যা বাংলাদেশ সফর করেছেন। এই সফরে আমাদের যেই প্রধান উপদেষ্টা তার সাথে এককভাবে বৈঠক করেছেন এবং সেখানে কিন্তু তিনি একটি আলোচনা করেছেন, সেটা হচ্ছে একটি আঞ্চলিক সংস্থা রয়েছে আসিয়ান। এই আসিয়ানের সদস্য পদ কিন্তু বাংলাদেশ পেতে চায়। এখন প্রশ্নটি হচ্ছে যে আসলে কেন বাংলাদেশ আসিয়ানের সদস্য পদ পেতে চায়। মূলত আসিয়ান এখন পর্যন্ত 10টা কান্ট্রির একটা সংগঠন, কিন্তু এই সংগঠন আরও বেশি এক্সপান্ড করছে। আমরা দেখছি যে তিমুর লিস্টে যেই কান্ট্রিটি রয়েছে তারা কিন্তু 11তম সদস্য হিসেবে এখন পর্যন্ত মানে 11তম সদস্য হিসেবে তারা স্বীকৃতিটি লাভ করবে 2025-এর অক্টোবর মাসে। এবং বাংলাদেশও আসলে এই বেলটাতে যেতে চায়, তারা আসিয়ানের সদস্য হতে চায়, ফলে অর্থনৈতিক এবং রাজনৈতিক যে সুবিধাগুলো আছে সেগুলো বাংলাদেশ নিতে চায়। ফলে আসিয়ানের এখনকার যেই সভাপতি কান্ট্রি, আমরা এখানে মালয়েশিয়া পতাকা দেখতে পাচ্ছি, এখনকার যে সভাপতি কান্ট্রি মালয়েশিয়া তার কিন্তু সাহায্য চাচ্ছে কে বাংলাদেশ, যেন আমরা আসিয়ানে
ঢুকতে পারি। সো আসিয়ান যেহেতু আমরা আসিয়ানের সদস্যপদ যেহেতু হতে চাই, আসিয়ান সম্পর্কে আমাদের একটু জানতে হবে আসিয়ানের সদর দপ্তর কোথায়। ইন্দোনেশিয়ার জাকার্তাতে। এটা 1967 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আপনাদের জন্য আমার প্রশ্ন যেটা থাকবে এই স্লাইড থেকে সেটা হচ্ছে আসিয়ানের ফুল মিনিং কি, সেই জিনিসটি আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং আমরা যে আসলে আসিয়ানের সদস্যপদ চাচ্ছি সেটি কিন্তু বর্তমান সময়ে একটি অন্যতম আলোচ্য বিষয়। এরপরে খুবই গুরুত্বপূর্ণ, আমরা দেখেছি যখনই আসলে এই ধরনের সূচকগুলো আসে সেখান থেকে কিন্তু সরাসরি প্রশ্ন হয়। বাংলাদেশের পাসপোর্ট নিয়ে পক্ষে বিপক্ষে গত এক সপ্তাহে বিভিন্ন ধরনের কথা হয়েছে, বিভিন্ন জায়গায় এগুলো নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে এবং বলা হচ্ছে যে বর্তমান সময়ে এসে বিভিন্ন কান্ট্রি কিন্তু আসলে বাংলাদেশের পাসপোর্ট, বাংলাদেশি পাসপোর্ট যারা হোল্ড করে সেই জায়গায় কিন্তু ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। সাম্প্রতিক সময় আমরা ভিয়েতনামের ক্ষেত্রে দেখেছি, এরপরে লাওসের ক্ষেত্রেও আমরা দেখছি যে বাংলাদেশি পাসপোর্ট হলে ট্যুরিস্টদেরকে ভিসা দেওয়া হচ্ছে না। এমন একটা সময়ে এসে আমরা আসলে এই যে যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স তারা একটা সূচক প্রকাশ করলো। এই সূচকে দেখা গেল বাংলাদেশ গত বছর যে অবস্থানে ছিল 97তম অবস্থান থেকে বাংলাদেশ উপরে উঠে এসেছে 3 ধাপ, এখন বাংলাদেশ আছে 94তম অবস্থানে। যদিও মনে হচ্ছে যে আসলে 94তম অবস্থানে আমরা আছি, আসলে মনে হয় আমরা বেটার দিকে যাচ্ছি বা ভালো করছি, ব্যাপারটা আসলে বাস্তবিকভাবে ওই রকম না। দেখা যাচ্ছে এই যে 94তম অবস্থানে আমরা আছি, আমাদের সাথে আসলে কারা আছে? এই অবস্থানে আছে ফিলিস্তিন, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ এবং বিশ্বের অনেক দেশ ওই রাষ্ট্রটিকে স্বীকৃতিই দেয় না। তার পাসপোর্ট এবং বাংলাদেশের পাসপোর্ট একই ক্যাটাগরিতে আছে। অর্থাৎ যদিও আমরা মনে হচ্ছে যে 3টা ধাপ সূচকে এগিয়েছি, কিন্তু বাস্তবিকভাবে যে এটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য অর্জন হয়ে কাজ করছে ব্যাপারটা এরকম না। জাস্ট আমাদের পরীক্ষার জন্য হয়তো মনে রাখতে হতে পারে যে বর্তমানে এই যে হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত যেই সূচক রয়েছে সেই সূচকে বাংলাদেশের পাসপোর্টের যেই র্যাঙ্কিং সেটা সে কততম, সেটা 94তম। এবং বলা হচ্ছে বাংলাদেশের এই পাসপোর্ট দিয়ে আমরা বিশ্বের 39টা দেশে আগাম ভিসা ছাড়া অন অ্যারাইভাল ভিসা দিয়ে গমন করতে পারবো। এটাও একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের মনে রাখার জন্য। তবে আমরা দেখি যে এই যে পাসপোর্টের সূচকটা এটা কিন্তু হেনলিয়ান যে পার্টনার্স তারা কিন্তু প্রতি বছর করে থাকে এবং এই প্রতি বছরের সূচকে আমরা দেখেছি এর আগের বছর বাংলাদেশ ছিল 97তম, এর আগের বছর ছিল 101তম। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খারাপ অবস্থানে ছিলাম আমরা 2021-এ, তখন 108তম ছিল আমাদের পাসপোর্টের র্যাঙ্কিং। এবং বাংলাদেশের ইতিহাসে আমরা সবচেয়ে ভালো অবস্থানে ছিলাম পাসপোর্ট র্যাঙ্কিংয়ে 2006-এ, তখন এই সূচকে আমরা 68তম ছিলাম। এর পাশাপাশি আমাদেরকে আসলে জেনে রাখতে হবে যে এই সূচকে এই বছর সবচেয়ে উপরে কে আছে, সেটা হচ্ছে সিঙ্গাপুরের পতাকা আমরা দেখতে পাচ্ছি। সিঙ্গাপুরের যে পাসপোর্ট এটা বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী পাসপোর্ট এবং গত বছরও কিন্তু সিঙ্গাপুর একে ছিল। আপনাদের কাছে আমার যে প্রশ্ন, এই যে পতাকাটা আমরা দেখতে পাচ্ছি এই পতাকাটা আসলে রিপ্রেজেন্ট করতেছে পৃথিবীর সবচেয়ে দুর্বল পাসপোর্টটি কোন দেশের সেটাকে। তাহলে আমাকে একটু জানিয়ে দিতে হবে যে এই বছরের পাসপোর্ট সূচকের হিসেবে পৃথিবীর সবচেয়ে দুর্বল পাসপোর্ট কোনটি। এই পতাকাকে যদি আপনারা ডিকোড করতে পারেন তাহলে আপনারা উত্তরটি পেয়ে যাবেন। এরপরে আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে দেশের প্রথম যেই 6 লেনের সেতু আছে সেটা হচ্ছে মধুমতি সেতু। তো এই সেতুটা কালনা সেতু নামেও পরিচিত এবং এটা 6 লেনের একটা সেতু। এর আগে আমরা 6 লেনের কোনো সেতু বাংলাদেশে দেখতে পাইনি। এটার যেই দৈর্ঘ্য এটা হচ্ছে 690 মিটার এবং এটা দক্ষিণ পশ্চিমাঞ্চলের 10টা জেলাকে ঢাকার সঙ্গে সরাসরি যুক্ত করে। এই জিনিসগুলো আমরা একটু জেনে রাখবো এবং গুরুত্বপূর্ণভাবে গত সপ্তাহে যেই বিষয়গুলো ছিল তার মধ্যে যেগুলো যেগুলো আলোচনা করা যেতে পারে, যেগুলো আমাদেরকে আসলে জেনে রাখা প্রয়োজন, সেগুলো জাতীয় বিষয়গুলির মধ্যে আমরা মোটামুটি আলোচনা করে ফেলেছি। এবার আমরা একটু সামনের দিকে যাব। গত সপ্তাহে সমগ্র বিশ্বের মধ্যে যে জিনিসটা আসলে অনেক বেশি আলোচিত হয়েছে সেটা হচ্ছে থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাত। এই সংঘাতে বেশ কিছু মানুষ মারা গেছে এবং এটা কিন্তু পূর্ববর্তী তাদের যেই ইতিহাস, সংঘাতের ইতিহাস, সেটিকে সামনে তুলে এনেছে। আমরা এটা একটু ডিটেইলে আলোচনা করার চেষ্টা করব। এখানে আমরা এমেরাল্ড ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি। আমরা জানি যখনই কোনো একটা সংঘাত হয়, যখনই কোনো একটা বৈশ্বিক সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হয়, তখন সেই সংঘাত রিলেটেড বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই এমেরাল্ড ট্রায়াঙ্গেল জিনিসটা কি? এই এমেরাল্ড ট্রায়াঙ্গেল হচ্ছে থাইল্যান্ড, ভিয়েতনাম এবং লাওস, এই 3টা দেশের সীমানা, যেই সীমানা নিয়ে আসলে প্রবলেম রয়েছে, সীমানা নিয়ে বিভিন্ন ধরনের সংঘাত রয়েছে। এটা কেন তৈরি হয়েছে? 1907 সালে এই যে থাইল্যান্ড এবং কম্বোডিয়া
এই জায়গাগুলোতে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে তাদের হচ্ছে যেই সীমানা সেটা নিয়ে সমস্যা হচ্ছে 1907 সালে তারা আসলে ফ্রেঞ্চ কলোনি ছিল। তো ফ্রেঞ্চরা যখন তাদেরকে ছেড়ে যায় তখন থাইল্যান্ড কম্বোডিয়ার কিন্তু এই যে সীমানাটি রয়েছে সীমানার কোনো সঠিক সলিউশন আসলে আসেনি। ফলে বিভিন্ন সময়ে তাদের মধ্যে ঝামেলাটা তৈরি হয় এবং এই ঝামেলাগুলো কখন তৈরি হয়েছে, বারবার এই ঝামেলাগুলো তৈরি হয়েছে। মূলত ঝামেলাটি যেই মন্দিরকে নিয়ে সেটার নাম হচ্ছে প্রিয়া বিহার মন্দির। 2008 সালের দিকে এই মন্দিরকে নিয়ে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে একটা ঝামেলা তৈরি হয়ে যায় এবং এই মন্দিরকে নিয়ে যেই ঝামেলাটা তৈরি হয় এটার কারণ হচ্ছে ইউনেস্কো এটাকে একটা গুরুত্বপূর্ণ বিশ্ব ঐতিহ্য বলে স্বীকৃতি দান করে এবং এটা কম্বোডিয়ার অধীনে ছিল, কিন্তু থাইল্যান্ড আসলে এটাকে আবার চায়। সো এই জিনিসগুলো নিয়ে তাদের মধ্যে বিভিন্ন সময় 1963 সালে একবার হয়েছে, তারপর 2008 সালে এই মন্দির নিয়ে ঝামেলা তৈরি হয়েছে এবং সাম্প্রতিক সময়ে যেটা হয়েছে সেটা হলো যে তাদের যে বর্ডার ইস্যু সেখানে কিন্তু গোলাগুলি হয়েছে। সেই জায়গাটাতে আমরা দেখেছি যে তাদের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছে। এই উত্তেজনার পেছনে আসলে কি কাজ করছে? উত্তেজনার পেছনে কাজ করছে এই থাইল্যান্ডের যিনি প্রধানমন্ত্রী ছিলেন পেতংতান সিনাওয়াত্রা, ওনার বিরুদ্ধে এক ধরনের অভিযোগ আছে যে তিনি কম্বোডিয়ার বিভিন্ন মানুষের সাথে এক ধরনের ষড়যন্ত্র করে থাইল্যান্ডের রাজ যে পরিবার তাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করছেন। এবং একটা ফোন আলাপ ফাঁস হলো এই যে হুন সেন, কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সাথে পেতংতান সিনাওয়াত্রার একটা ফোন আলাপ ফাঁস হলো যেখানে হুন সেনকে পেতংতান সিনাওয়াত্রা চাচা বলে সম্বোধন করেছেন এবং তার পক্ষে কাজ করার এক ধরনের ইঙ্গিত সেখানে ছিল। তারপরে কিন্তু ওনাকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং থাইল্যান্ড কম্বোডিয়ার উত্তেজনাটা আস্তে আস্তে এখানে বাড়তে থাকে। এটা যে শুধুমাত্র সীমান্ত কেন্দ্রিক একটা সংঘর্ষ এরকম না, এখানে রাজনৈতিক ব্যাপারটা আছে যে তাদের যেহেতু আগে থেকে সীমানা নিয়ে ঝামেলা, সেখানে আবার হচ্ছে এই প্রিয়া বিহার মন্দিরটা কার আন্ডারে যাবে, এটা কি কম্বোডিয়ার কাছে যাবে নাকি থাইল্যান্ডের কাছে যাবে সেটা নিয়ে একটা ঝামেলা। তার মধ্যে আবার কিছু আমরা দেখতে পেলাম যে রাজনৈতিক স্বার্থ নিয়ে বা রাজ পরিবারের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে, এই ধরনের কথা উঠছে। এইটার ফলেই সীমান্তে কিন্তু এক ধরনের সংঘর্ষ আমরা লক্ষ্য করতে পারছি যে রাজনীতি থেকে সীমান্তের যে সংঘর্ষগুলো সেগুলো তৈরি হচ্ছে। যখন এটা উত্তেজনার পারদ চরমে চলে গেল তখন 28 জুলাই মালয়েশিয়ায় এই যে নেতারা রয়েছেন তারা বসলেন। মালয়েশিয়ায় বসে তারা যুদ্ধটাকে আর সামনের দিকে এগোবে না এই ধরনের একটা চুক্তিতে তারা আসার চেষ্টা করলেন বা এই ধরনের একটা সিদ্ধান্তে তারা আসলেন যে এই যুদ্ধটাকে তারা সামনের দিকে আগাবেন না, সংঘাতটাকে বড় বৃহৎ যুদ্ধের দিকে তারা নিয়ে যাবেন না, কারণ পৃথিবী এমনিতেই আসলে যুদ্ধে বিধ্বস্ত, টালমাটাল অর্থনীতি চলছে, এমন সময় তারা এটা সামনের দিকে আগাবেন না। এই ধরনের কথা 28 জুলাই একটি বৈঠক হয় মালয়েশিয়াতে এবং আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার যিনি বর্তমান প্রেসিডেন্ট উনি এটাকে সভাপতিত্ব করেন। কথা হলো এর পরের দিনই দেখা যাচ্ছে আবার কম্বোডিয়া দাবি করছে যে থাইল্যান্ড যুদ্ধবিরতির যে প্রস্তাব যে শর্তগুলো আছে সেগুলো মানছে না। তো বর্তমান সময়ে থাইল্যান্ড কম্বোডিয়া খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তাদের সীমান্ত নিয়ে, তাদের যে মন্দির নিয়ে ঝামেলা সেগুলো নিয়ে আলোচনা হতে পারে, থাইল্যান্ডের যে রাজ পরিবার সেগুলো নিয়ে বিভিন্ন জায়গায় কথাবার্তা হতে পারে। আমরা এই ঘটনাগুলো সম্পর্কে একটু জেনে রাখার চেষ্টা করব। এর পরবর্তীতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় গত সপ্তাহে আমরা দেখতে পেয়েছি যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলেছেন ইমানুয়েল ম্যাক্রো। ইমানুয়েল ম্যাক্রো হচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। উনি ইউরোপের এই একটা শক্তিশালী কান্ট্রির প্রেসিডেন্ট হিসেবে উনি বলছেন যে সেপ্টেম্বর মাসে জাতিসংঘের যে জেনারেল অ্যাসেম্বলি হবে, জাতিসংঘ জেনারেল অ্যাসেম্বলিতে উনি প্যালেস্টাইনকে স্বীকৃতি প্রদান করবেন, অর্থাৎ ফ্রান্স প্যালেস্টাইনকে স্বীকৃতি দিবে এবং বিভিন্ন ইউরোপীয় কান্ট্রিকে ইমানুয়েল ম্যাক্রো এই জায়গাটাতে আসলে একীভূত হওয়ার জন্য আসলে তিনি চেষ্টা চালাচ্ছেন এবং ফিলিস্তিনকে তারা স্বীকৃতি দেওয়ার কথা বলছেন। আমরা গত সপ্তাহে দেখেছি যে 113 জন মানুষ যুক্তরাজ্যের বিভিন্ন সিনেটরের কাছে গিয়েছেন, বিভিন্ন এমপিদের কাছে গিয়েছেন যে যেন যুক্তরাজ্য বা ইউকে তারা এই প্যালেস্টিনকে স্বীকৃতি দেয়। তো সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে ফিলিস্তিনকে ফ্রান্স সেপ্টেম্বর মাসে স্বীকৃতি দিবে বলে ঘোষণা করে দিয়েছে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে। কিন্তু এটার পেছনে ম্যাক্রো কিছু শর্ত আছে। শর্তগুলো হচ্ছে ফিলিস্তিন ইসরায়েলকে রাষ্ট্র বলে স্বীকৃতি দিতে হবে এবং ফিলিস্তিনের যে গোষ্ঠীগুলো এখন স্বাধীনতার জন্য কাজ করছে সশস্ত্রভাবে তাদেরকে নিরস্ত্রীকরণ করতে হবে, তাহলেই ফ্রান্স ফিলিস্তিনকে এই যে স্বীকৃতিটি আছে সেটি দিবে। তো আমরা এই যে সিদ্ধান্তটি ম্যাক্রো নিয়েছেন এর জন্য
তিনি মাহমুদ আব্বাসের সাথে কথা বলেছেন। আমরা জানি ফিলিস্তিনের বর্তমান প্রেসিডেন্ট ওনারা দুইজনকে কুশল বিনিময় করেছেন। এই ব্যাপারটাতে তারা খুবই ভালো ফিল করেছেন যে আসলে ফিলিস্তিন এক রাষ্ট্রটি তাহলে একটা বড় শক্তি ফ্রান্সের কাছ থেকে তারা হচ্ছে যে স্বীকৃতি পেতে যাচ্ছে। ফিলিস্তিন সম্পর্কে আমরা যখন জানবো আমাদেরকে একটু দেখতে হবে, সেটা হচ্ছে এখানে দুইটা সংগঠনের প্রতীক আমরা দেখতে পাচ্ছি। একটির নাম হচ্ছে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন, পিএলও যেটাকে আমরা বলে থাকি। আরেকটা যে সংগঠন রয়েছে এইটার নাম আসলে আমি যদি এখন মুখে নেই তাহলে যেটা সমস্যা হবে সেটা হচ্ছে আমাদের এই ভিডিওটি আসলে অ্যালগোরিদম বিভিন্ন জায়গা থেকে সরিয়ে দিবে এবং ভিডিও রেড লিস্টেড হয়ে যাবে। সেক্ষেত্রে এই সংগঠনটি আপনারা গুগল করে দেখে নেবেন। সবারই খুব পরিচিত সংগঠন, সমগ্র বিশ্বে এখন এটা নিয়ে আলোচনা হচ্ছে। যেই জিনিসটি আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে এখানে আমরা ফিলিস্তিনের ম্যাপ দেখতে পাচ্ছি। ফিলিস্তিনের এই ম্যাপে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে গাজা স্ট্রিপটা আমরা এখানে আরেকটু বড় করে দেখতে পাচ্ছি। এই গাজায় এই সংগঠনটার একটা আপার হ্যান্ড আছে, তারা গাজা নিয়ন্ত্রণ করে। আর এই যে ওয়েস্ট ব্যাংক, এটার নাম ওয়েস্ট ব্যাংক হয়েছে কারণ এর পাশে জর্ডান নদী আছে। জর্ডান নদীর পশ্চিম তীর ঘিরে এই শহরটা গড়ে উঠেছে বলে এটার নাম হয়েছে পশ্চিম তীর বা ওয়েস্ট ব্যাংক। এইটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই জায়গাটা কন্ট্রোল করে থাকে এই সংগঠনটা যেটার নাম হচ্ছে পিএলওর প্রতিষ্ঠাতা ছিলেন ইয়াসের আরাফাত। তো আমরা যেটা বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে এই পুরো জায়গাটাই কিন্তু একসময় ব্রিটিশ অধীনের প্যালেস্টাইন নামে ছিল, কিন্তু বর্তমান সময়ে শুধু এই যে গাজা এবং এই যে ওয়েস্ট ব্যাংক এগুলো আমরা আলাদা করে আবার এখানে দেখতে পাচ্ছি। এই জায়গাটার মধ্যে এখন শুধুমাত্র ফিলিস্তিনিরা বসবাস করতে পারে, এর বাইরে আসলে তারা বসবাস করতে পারে না। তো আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে এখান থেকে, সেটা হচ্ছে এখানে আমরা একটা ছোট্ট শহর দেখতে পাচ্ছি যেটার নাম হচ্ছে রামাল্লাহ, যেটা পশ্চিম তীরে অবস্থিত। এই রামাল্লায় আসলে কোন ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামী নেতার কবর রয়েছে সেটা আপনারা একটু আমাকে জানিয়ে দেবেন। তো আমরা দেখতে পেলাম যে বিশ্ব যেখানে ইসরায়েলের দিকে ঝুঁকেছিল এতগুলো দিন, সেখান থেকে আস্তে আস্তে ইউরোপ কিন্তু ইসরায়েলের যেই হত্যাকাণ্ড তারা করছে, যে মানবাধিকার বিরোধী কর্মকাণ্ড তারা গাজায় চালাচ্ছে, সেটার বিরুদ্ধে আস্তে আস্তে ইউরোপ কিন্তু সোচ্চার হচ্ছে। ফ্রান্স তারা কিন্তু প্যালেস্টিনকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে। এরপর আমরা একটু সামনের দিকে যাব, আবারও ঘুরে ফিরে মধ্যপ্রাচ্যে আমরা থাকবো। এখানে আহমেদ আল সারার ছবি আমরা দেখতে পাচ্ছি, যার আরেক নাম কি সেটা আপনারা কমেন্ট সেকশনে জানা দিতে পারেন, কারণ ওই নামটা নিলে আবার হচ্ছে প্রবলেম হতে পারে। তো আহমেদ আল সারা উনি সিরিয়ার প্রেসিডেন্ট হয়েছেন। সিরিয়ার প্রেসিডেন্ট হওয়ার পরে একটা দীর্ঘ সময় কেটে গিয়েছে, কিন্তু দেখা গেছে যে সেখানে স্থিতিশীলতা আসছে না, এবং এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি বর্তমানে সিরিয়ায় সেপ্টেম্বর মাসে যে ভোট হবে, ভোটের একটি সমীকরণ তিনি দাঁড় করিয়ে দিয়েছেন। সেখানে 210টি আসনের জন্য ভোট হবে। প্রত্যেকটা প্রদেশে একটি করে ইলেকটোরাল কলেজ গঠিত হবে। ইলেকটোরাল কলেজ যে সিস্টেম, এটা কিন্তু ইউএসএতে অনেক আগে থেকেই চলমান, এবং এই কারণেই কিন্তু ইউএসএর যে ভোটের হিসেব নিকেশ সেটা কিন্তু অনেক জটিল। তো এইরকমভাবেই হচ্ছে সিরিয়াতে ইলেকটোরাল কলেজ কেন্দ্রিক ভোট হবে, সেটা হবে সেপ্টেম্বর মাসে। তিনি একটা রোড ম্যাপ দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু এটা হঠাৎ করে এই পরিস্থিতি হওয়ার কারণটা কি? গত সপ্তাহে আমি আলোচনা করেছি, এখানে একটা জনগোষ্ঠীর ছবি আমরা দেখতে পাচ্ছি যাদের নাম হচ্ছে দ্রুজ জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীর সাথে সিরিয়ার যেই বেদুইন সম্প্রদায় তাদের মধ্যে একটা সংঘাত হলো। এই সংঘাতটা হওয়ার ফলে দেখা গেল এখানে তাদেরকে রক্ষা করার কথা বলে এন্টার করেছে ইসরায়েল, এবং সিরিয়ার বর্তমান যে অবস্থা, তাদের যেই বিদ্রোহী দলগুলো আছে সেখানে একটা ফ্র্যাকশন রয়েছে, তাদের মধ্যে বিভিন্ন ধরনের মতবিরোধ চলছে, এবং এই জায়গায় ইসরায়েলের আক্রমণ হচ্ছে। ফলে এমন একটা সময় দাঁড়িয়ে আহমেদ সারা চিন্তা করলেন যে এখন যদি আসলেই একটা স্টেট তৈরি করতে হয়, যে স্টেটটা আসলে স্টেবল থাকবে, তাহলে আমাদের ভোটের দিকে যেতে হবে, ভোটের রাজনীতি করতে হবে। সেই জায়গা থেকে এখন সিরিয়ায় কিন্তু ভোটের ডেট দেওয়া হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কারণ সিরিয়া মধ্যপ্রাচ্যের খুব গুরুত্বপূর্ণ একটা ভূমি। পরবর্তীতে আমরা যদি যাই, একদম তাজা যেই গতকালকের যেই খবরটা সেটা আমাদেরকে দেখতে হবে, সেটা হচ্ছে রাশিয়ায় বিশাল মাত্রার ভূমিকম্প হয়েছে রিক্টার স্কেলে, যেটা 8.8 মাত্রার ভূমিকম্প। প্রথমে বলা হচ্ছিল 8, তারপরে বলা হলো 8.7, এবং লেটেস্ট বলা হলো যে 8.8 স্কেলের ভূমিকম্প। এখানে থেকে আমরা যেটা বুঝতে পারি, ভূমিকম্প মাপার যে স্কেল সেটাকে রিক্টার স্কেল বলে, প্রায় সময় পরীক্ষা এসেছে। এর পাশাপাশি যেটা দেখতে হবে, রাশিয়ার এই ভূমিকম্পটা শুধু রাশিয়ায় সীমাবদ্ধ এরকম না, এটা প্রভাব ফেলেছে জাপানে
এবং আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জে। জাপানের যেই প্রভাবটা পড়েছে সেটা আমাদেরকে খুব গুরুত্বপূর্ণভাবে বুঝতে হবে, কারণ জাপানে এখানে একটা ফুকুশিমা যেই অঞ্চলটি রয়েছে সেখানে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, যেটার নাম হচ্ছে দাইইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 2011 সালে এটি খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সুনামির আঘাতে। এখন সেই সুনামির আশঙ্কাই কিন্তু করা হচ্ছে জাপানে এবং হাওয়াইয়ে। ফলে যদি এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি, যেটি নাম আমরা বলছি দাইইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটি যদি আবার ক্ষতিগ্রস্ত হয় তাহলে বিশ্ব আরেকটা দুর্যোগ দেখতে পারে, এবং এই জায়গা থেকে কিন্তু সকল মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, কারণ এটা রেড জোনে আছে। এই জিনিসটি নিয়ে আসার কারণ হচ্ছে 2011 সালের মার্চ মাসে জাপানে যে 9 মাত্রার ভূমিকম্প হয়েছিল, তখন কিন্তু খুবই পারমাণবিক যে চুল্লি থেকে যেই দুর্যোগটি ঘটেছে সেটি কিন্তু একটা বৈশ্বিক সংকটের সৃষ্টি করেছিল। আমার এখনও মনে আছে, তখন আমি ক্লাস 6-এ পড়ি। জাপান আমাদেরকে সব সময় সহায়তা দিয়েছিল, কিন্তু তখন জাপানের এত একটা করুণ সময় এসেছিল, সমগ্র বিশ্ব থেকে কিন্তু জাপানে সহায়তা পাঠাতে হয়েছিল। আমরা তখন স্কুলে পড়তাম, আমরা 5 টাকা 10 টাকা করে আমরা কিন্তু তখন ক্রাউড ফান্ডিং করেছিলাম জাপানের জন্য। সো এখানে আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ বিষয়, কোথায় ভূমিকম্প হয়েছে? রাশিয়ায়। কিন্তু এই ভূমিকম্পের প্রভাব কোথায় পড়েছে? আমেরিকা, জাপান, মোটামুটি ওই অঞ্চল পুরোটাতেই এই ভূমিকম্পের প্রভাব হচ্ছে, এবং এই ভূমিকম্পের প্রভাবে সুনামি হওয়ার আশঙ্কা এখানে করা হচ্ছে। এবং এটার জন্য খুবই গুরুত্বপূর্ণভাবে জাপানের যেই অংশটি প্রভাবিত হতে পারে সেটার নাম হচ্ছে ফুকুশিমা। ফুকুশিমাতে একটি পারমাণবিক কেন্দ্র রয়েছে। এই জিনিসগুলো আমরা জেনে রাখতে পারি। এবং পৃথিবীর সবচেয়ে বড় পারমাণবিক বিপর্যয়গুলোর একটি হচ্ছে ফুকুশিমায় 2011 সালে যেই বিপর্যয়টি হয়েছে। তো এই ছিল আমাদের গত এক সপ্তাহে ঘটে যাওয়া বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ের একটা র্যাপ আপ, যেখানে আমরা খুবই ছোটোভাবে দেখার চেষ্টা করলাম যে কি ঘটে গেছে এবং আসলে কেন এগুলোর পেছনে কার্যকরণগুলো কি। আশা করি যতটুকু আলোচনা আমি করেছি সেইগুলো আপনাদের গত এক সপ্তাহের যেই বিষয়গুলো রয়েছে সেই সম্পর্কে আপনাদেরকে বেশ ভালো ধারণা দিতে পেরেছে, এবং এগুলো আপনাদের কাজে লাগবে, আপনাদের জ্ঞানকে এটি শানিত করবে। আগামী সপ্তাহে আবার আপনাদের সাথে দেখা হবে এই প্রত্যাশা রেখে আজকের আলোচনাটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।